ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অব্যাহত ভাঙনে গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে। ভূখণ্ড এবং নদীর একক আধিপত্য হারানোর আশঙ্কা। দীর্ঘ 17 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের তামাই এটিপি প্ল্যান্ট। সরাসরি পুকুরে ও খালে পড়ছে বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের, অর্থ সংকটের দোহাই মেয়রের। এবং সাগরকন্যা কুয়াকাটার পর্যটনকে ঘিরেই অধিকাংশ রাখাইন সম্প্রদায়ের জীবিকা। সময়ের সঙ্গে হারাতে বসেছে তাদের ঐতিহ্য, সরকারের পৃষ্ঠপোষকতার তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি মামুন আব্দুল্লাহ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে উৎপাটনের। অসাম্প্রদায়িক চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। আজকের দিনে আমাদের শপথ হবে যে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে এতদিনে, সেই বটবৃক্ষকে বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করব। তিনি বিএনপিকে ইস্যু তৈরির দল উল্লেখ করে বলেন, এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেজন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, শুধু ইস্যু তৈরি করে, এক একটা ইস্যু। এখন চলছে ভারত বিরোধিতার ইস্যু। তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয় সে ব্যাপারে বিএনপি যত রকমের তাদের পায়তারা করতে হয়, চক্রান্ত করতে হয়, সেটা তারা করবে, আগেও করেছে, এখনো করবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধ আর তথ্যযুদ্ধ উভয় ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে অস্থায়ী সরকার। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ১৯৭১ স্বাধিকারের প্রশ্নে বাঙালির অবিরাম লড়াই, যে লড়াইকে স্তব্ধ করে দিতে ২৫শে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। বাঙালিরাও বসে থাকেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তবে ন্যায়ের পক্ষের এই জনযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন ছিল। ঐতিহাসিক সেই প্রয়োজন থেকেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এই সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নাম। অস্থায়ী সেই সরকারের সাথে যুক্ত সাবেক এই আমলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পরই অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এই সরকার। আনুষ্ঠানিকভাবে মুজিবনগরে সরকার উদ্বোধন করা হয়েছে ১৭ই এপ্রিল। এর আগে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে,
যেগুলো পাকিস্তান সরকারের আইন অনুসারে আদৌ বৈধ ছিল না। আমরা আশা করছিলাম যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের ছত্রছায়ায় আমরা কাজ করব। মুক্তিযুদ্ধকালীন অন্তর্বর্তী এই সরকার নানা সংকটের মধ্য দিয়ে গেলেও কৃতিত্বের সাথেই স্বাধীনতার সপক্ষে কূটনৈতিক তৎপরতা, আর্থিক সক্ষমতা অর্জন ও মুক্তিযোদ্ধাদের গেরিলা প্রশিক্ষণ প্রদান করে। এই সরকারে যারা সদস্য ছিলেন তারা সবাই নির্বাচিত। এই সরকারটার একটা বড় বিষয় ছিল আন্তর্জাতিক যোগাযোগগুলো রক্ষা করা। সারা দেশে তখন যুদ্ধ বিরাজ করছে, তখন আমাদের কার্যাবলীর ধরন ভিন্ন ছিল, আমাদের সম্পদও অত্যন্ত সীমিত ছিল। কিন্তু সেই সীমিত সম্পদ নিয়ে ওই সরকারের পক্ষে যতটুকু কার্যকর হওয়া সম্ভব আমার মনে হয় তার চেয়েও বেশি কার্যকর হয়েছে। সাধারণ মানুষের মাতৃভূমির জন্য অপরিসীম দেশপ্রেম আর মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্ব স্বাধীনতার যুদ্ধকে এগিয়ে নিয়ে যায় বিজয়ের পথে। বাঙালি পায় তার হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ এবং পুলিশ সুপার আনিসুর রহমান। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় এবং জেলার শীর্ষ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশ আজকে দারিদ্র বিমোচন আমরা করেছি, জঙ্গি উত্থান বন্ধ করেছি, গ্রামে গঞ্জে স্বাস্থ্যসেবা দিয়েছি, সন্ত্রাস দমন করেছি। 2019 সালের আগে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে কোনো অজুহাতে বলা হোক না কেন সেই নির্বাচন হবে, শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, অন্য কোনোভাবে নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে নিজেরাই ভুল করে যায়নি, চোরাবালিতে আটকে গেছে, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেও জনগণের শুধু ঘৃণা পেয়েছে। তাদের কোনো ইস্যু নেই, তাদের পার্টির নাম হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। তিস্তা তাদের অন্তরে নাই। গঙ্গা যারা চুক্তি করেছে তিস্তা তারাই করবে, এটা তাদের চেতনা, এটা তাদের আদর্শ, এটা তাদের অন্তরের কামনা। এদিকে রাজশাহী, বরিশাল ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। রাজশাহীতে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে শহীদ স্মৃতি ফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কুড়িগ্রামে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি, পরে র্যালি বের করা হয়। এতে আওয়ামী লীগ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া ফরিদপুর, নাটোর ও রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলার সময়ে আরো থাকছে রক্ষণাবেক্ষণের অভাব আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়ছে সিলেটের পর্যটন খাত। মুখ ফিরিয়ে নিয়েছেন প্রবাসীরাও। সত্যতা স্বীকার পর্যটন কর্পোরেশনের। গেল কয়েক বছরে প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ভারতীয় সীমান্তে। এতে রাজশাহী সীমান্তে ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। এ কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে। বছর 10 আগে শুষ্ক মৌসুমেও পদ্মায় থই থই করত পানি, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। শহর রক্ষা বাঁধ থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে চলে গেছে নদীর গতিপ্রবাহ। ফারাক্কা গেট খুলে দেয়ায় বর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে
পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন প্রমত্তা এ নদীর বিপুল স্রোতে কখনো শহর রক্ষা বাঁধ, কখনো বা ভাঙন ধরে দক্ষিণ চরাঞ্চলে। গেল কয়েক বছরের অব্যাহত ভাঙনের ফলে এখন মূল শহর থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এতে দক্ষিণ চরাঞ্চল খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার সংলগ্ন সীমান্তরেখা অতিক্রম করে কোনো কোনো জায়গায় নদীর গতিপ্রবাহ ভারতীয় সীমান্তরেখার মধ্যে ঢুকে পড়েছে। ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে ও চরাঞ্চলের বাসিন্দাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নদীটা আগে ছিল হচ্ছে শহরের কেন্দ্রস্থলে, এখন আমাদের এদিকে পদ্মার চরে এসে এটা ভাঙে আপনার ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। এখন আমাদের যেটা নদীর যা গতি, তাতে আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। যেভাবে ভাঙনের চাপ তাতে ভাঙতে ভাঙতে বেশি আমরা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে যাই। আসলে ইন্ডিয়া তো আমাদেরকে নিবে না। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে নিজেদের ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্যও হারাতে হবে বাংলাদেশকে। যদি নদী সম্পূর্ণভাবে ভারতের সীমানার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো ভৌগোলিকভাবে আমরা তো সেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারবো না। সেক্ষেত্রে তো আমাদের আধিপত্য খর্ব হবে। রিভার ড্রেজিং এর যে বিষয়টা, এটা করলে হয়তো আমরা এখন আমাদের নদীটাকে আমাদের দিকে রাখতে পারবো। তবে সংকট উত্তরণে আগামী বছর থেকে নদীতে নিয়মিত ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আপাতত আমরা ওইখানে যাচ্ছি না। আমরা লেপটাকে আরো বেশি সুদৃঢ় করে ড্রেজিং করে দিতে চাই, যেন আর রাইটে না ভাঙে, চরটা না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্ষায় ফারাক্কা দিয়ে আসা 1.5 বিলিয়ন টন পলিমাটি জমে শুষ্ক মৌসুমে নদীর বুকে জাগে বিশাল চর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, বাংলার সময়ের পরবর্তী অংশ পটুয়াখালীর কুয়াকাটা থেকে জানাবেন তাহিয়া রুবায়েত অপলা ও আফজাল হোসেন। দেখার আমন্ত্রণ রইল। অপার সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্র এবং এখানকার দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করে পর্যটকদের। তবে নজরদারির অভাবে পর্যটন স্পটগুলো হারাচ্ছে তার সৌন্দর্য। যাতায়াতের ভোগান্তির কারণে অনেকেই যেতে পারছেন না স্পটগুলোতে। আর উন্নয়নের বাধা হিসেবে অর্থের অভাবের কথা জানান মেয়র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সূর্যোদয় দেখার ইচ্ছে ভোর না হতেই পর্যটকদের টেনে নিয়ে যায় এই বেলাভূমিতে। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় পর্যটকদের উচ্ছ্বাস, আর সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই মন কাড়ে পর্যটকদের। কুয়াকাটায় ঘুরতে যাওয়া পর্যটকদের আকর্ষণের আরেকটা স্থান লাল কাঁকড়ার চর। বালুর মধ্যে ছোট ছোট গর্ত থেকে বের হয়ে আসা অসংখ্য লাল কাঁকড়া বিস্মিত করে সবাইকে। এছাড়াও রয়েছে বৌদ্ধবিহার, ঝাউবাগান সহ অন্তত 11টি পর্যটন স্পট। লাল কাঁকড়ার চর, লেবুর বন, তারপর বৌদ্ধবিহার, সবকিছু মিলিয়ে। আর কেনাকাটা বার্মিজ মার্কেটে যে সবাই কিনলাম। অনেক আগে থেকে এখানে পুরনো শুটকি, পল্লী, প্লাস হচ্ছে অনেকগুলো লাল কাঁকড়ার বীজ, আর অনেক কিছুই আছে এখানে দেখার মতো আশেপাশে। তবে কুয়াকাটার সৌন্দর্য উপভোগে বেশ ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। বেশিরভাগ স্পটে যাওয়ার রাস্তা তৈরি হয়নি এখনো। সংস্কারের অভাবে জাতীয় উদ্যানটিও হারাচ্ছে সৌন্দর্য। বিভিন্ন সড়কে আলোর ব্যবস্থা না থাকায় ঘাটতি রয়েছে নিরাপত্তার। অভাব আছে ভালো মানের হোটেল মোটেলেরও। যাওয়ার ব্যবস্থার জন্য যে এটা উন্নত করা দরকার, আর পর্যটক কেন্দ্র হিসাবে আসলে যতটা সুন্দর হওয়ার কথা ততটা আর কি বেসিক্যালি সুন্দর না। সমুদ্র সৈকতটা তো খুবই চমৎকার, কিন্তু পথ ঘাটগুলো এত অব্যবস্থাপনা আর কি ভাঙাচোরা, যার কারণে যাওয়া আসাটা খুব কঠিন। তবে পর্যটকদের আকৃষ্ট করতে মাস্টার প্ল্যান রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী। কিছু কিছু জায়গায় আমরা ইন্ডিকেট করছি এই জায়গায় এইসব জিনিস দরকার। রোড, ড্রেন, কালভার্ট, ব্রিজ, যা হচ্ছে পর্যটকদের আকৃষ্ট করে এই ধরনের ডিজাইন সম্বলিত নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি। পৌর মেয়র জানালেন, বরাদ্দের অভাবে উন্নয়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এই কুয়াকাটা পৌরসভায় 182 কোটি টাকার যে প্রকল্প দাখিল করছি, এটা যদি আমি পাই তাহলে মোটামুটি একটা অবস্থানে আমরা যাইতে পারবো। এরপরও আরো 200 কোটি টাকা দরকার। 12.75 বর্গ কিলোমিটার এলাকার 9টি ওয়ার্ডে প্রায় 50,000 মানুষের শহর কুয়াকাটাকে 2010 সালে পৌরসভা ঘোষণা করা হয়।
সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। সম্প্রদায়ের হাত ধরেই সাগরকন্যা কুয়াকাটার জন্ম। এখন সেই কুয়াকাটার পর্যটনকে ঘিরে চলছে অধিকাংশ রাখাইন পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে সঙ্গে শুধু সংখ্যায় নয়, হারাতে বসেছে তাদের সংস্কৃতি, ঐতিহ্য। কুয়াকাটার রাখাইন সম্প্রদায়কে ঐতিহ্য হিসাবে বিবেচনা করে তাদের টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অবশ্য রাখাইনদের সহায়তায় তৎপর প্রশাসন বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। জনশ্রুতি আছে 18 শতকের মাঝামাঝি সময়ে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে 2 শতাধিক রাখাইন পরিবার নৌকাযোগে এসে আশ্রয় নেয় এই সাগর পাড়ে। গড়ে ওঠে মানব বসতি। আর জনবসতির অপরিহার্য সুপেয় পানির জন্য খোরাক কুয়া থেকে এলাকার নামকরণ করা হয় কুয়াকাটা। এরপর এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আস্তে আস্তে পর্যটন এলাকাতে পরিণত হয় সাগরকন্যা কুয়াকাটা। আর তার প্রাণ হয়ে ওঠে এখানকার রাখাইন সম্প্রদায়। গড়ে ওঠে নতুন নতুন রাখাইন পল্লী ও মার্কেট। পর্যটকদের কাছে বিপুল চাহিদা থাকায় নিজেদের হাতে তৈরি কাপড় ও বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করতে শুরু করে তারা। টাকা জমি যা আসলে আগে সব ওই দখল করে লয়ে গেছে, মানে আমাকে কিছু না, আমরা টাট বুনিয়া সংসার চালা। আমরা যে কাপড় বুনাই সেইটাগুলা তো লেজু দাম পাইতে আসি না। এখানে লোক সংখ্যা আসে, টুরিস্টরা আসে, এই কারণে আমরা এত কিছু করি। অভাব অনটনের কারণে আমরা এখান থেকে চলে গেছি। তবে সময়ের পালাক্রমে এলাকায় বাঙালিরা প্রবেশ করায় কমতে শুরু করে রাখাইনদের আধিপত্য। পর্যটনে আমাদের জন্য একটা রাখাইন মার্কেট দেশের সরকার, কিন্তু চারিদিকে তো রাখাইন না, সব বাঙালি। তাই আমরা ওই রকম কিভাবে ব্যবসা করে খাবো? শিক্ষা অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া উচিত, তাহলে আমরা এই দেশে টিকবো। রাখাইনরা এলাকার প্রধান আকর্ষণ বলে তাদের টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন এসডি এর নির্বাহী পরিচালক। এরা হচ্ছে পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ। কুয়াকাটার ঐতিহ্য হিসেবে তাদের টিকিয়ে রাখতে সরকারি, বেসরকারি সংস্থা ও এনজিওকে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক জানালেন রাখাইনদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। রাখাইনদের জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে বরাদ্দ দেওয়া হয়ে থাকে প্রতি বছর। এছাড়া ভাবনা কেন্দ্র নির্মাণ করেছে সরকার। এছাড়া আমরা আশা করছি যে সামনে গুচ্ছগ্রাম প্রকল্প থেকে তাদের জন্য ঘর করার ব্যবস্থা করা হবে। বর্তমানে কুয়াকাটা 24টি পাড়ায় 1700 রাখাইন সদস্য বসবাস করছেন। সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। দর্শক, অপার সমুদ্রের লীলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমরা সময় সংবাদের সন্ধ্যা 6টার খবর এতক্ষণ দেখলাম। আমরা কিছুক্ষণ আগে আমরা সময় সংবাদের 2টি রিপোর্ট দেখেছি, যেখানে পটুয়াখালীর সমুদ্র সৈকত নিয়ে বেশ কিছু সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি। তো আমরা এখন কথা বলছি যে পটুয়াখালীর সমুদ্র সৈকতের যিনি আমাদের টুরিস্ট পুলিশ যিনি রয়েছেন, এখানকার পুলিশ সুপার, যিনি সহকারী পুলিশ সুপার টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের মোহাম্মদ আব্দুল করিমের সাথে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় 18 কিলোমিটার দূরত্ব নিয়ে একটা সমুদ্র সৈকত, কিন্তু সেইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেয়ে থাকি যে নিরাপত্তা ব্যবস্থা খুব একটা নেই, যার কারণে পর্যটকরাও আসতে পারছেন না। তো আপনাদের তরফ থেকে এই ধরনের কি ধরনের নিরাপত্তা নিয়ে থাকেন পর্যটকদের বিষয়ে? কুয়াকাটা সমুদ্র সৈকত 218 কিলোমিটার দীর্ঘ। সেটার মধ্যে আমাদের পুলিশ সার্বক্ষণ আপনার ডিউটিতে নিয়োজিত থাকে। এই 2015 সালে কুয়াকাটা 2015 সালে এই ফেব্রুয়ারি মাসে কুয়াকাটা টুরিস্ট পুলিশ উদ্বোধন হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে টুরিস্ট পুলিশ কোনো চিন্তায় তাদের কোনো সময় আমরা বিভিন্ন সময় সূর্য উদয়ের স্থান আছে একটা এই গঙ্গামতী চর, সেই সময় আমরা পুরো 4টা থেকে ডিউটি মোতায়েন করে দিই। 8টা মতো ওই জায়গায় ডিউটি ছিল। পরবর্তীতে আপনার এই যে 0 পয়েন্ট আছে একটা, যে জায়গায় সাগরের গোসল করে, সেই জায়গায় আমরা তাদেরকে হেল্প করি। কিন্তু আমরা যতটুকু জানি যে আপনাদের 35 জন টুরিস্ট পুলিশ রয়েছেন। এই 18 কিলোমিটার একটা লম্বা একটা সমুদ্র সৈকত, আর আপনারা বলছেন যে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন। এই 35 জন পুলিশ দিয়ে কি আসলে 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের নিরাপত্তা দেওয়া সম্ভব? আমাদের এখন 2টি বিচ ব্যাগ দিচ্ছে, যে 2টা বিচ ব্যাগ, একটা মোটরসাইকেল আছে, একটা ডাবল কেবিন গাড়ি আছে। এই গাড়ি দিয়ে আমাদের এই ইডিয়া চলাচল করতে হয়। আমরা সাধারণত সবার কাছে মোবাইল নাম্বার দেওয়া থাকে, আবার বিভিন্ন জায়গায় পয়েন্টে মোবাইল নাম্বার দেওয়া হবে। কিছু সমস্যা হলে আমাদেরকে ইনডোরকে আমরা দ্রুত 5-7-10 মিনিটের মধ্যে পৌঁছতে পারি।
হয়েছে সে আমরা সমাধান করতে পারি। তাই ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনো ট্যুরিস্ট এলাকায় কোনো প্রকার অপরাধ সংঘটিত হয় নাই, কোনো ছিনতাই চুরি কোনো কিছু হয় না, পকেটমার কিছু ঘটে নাই। না, আপনি যেহেতু বলছেন যে এই পর্যটন বা এই এলাকায় সমুদ্র সৈকত ঘিরে তেমন কোনো অপরাধের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু পর্যটকরা এখনো আমরা সেভাবে আসতে দেখি না, কেন? আপনাদের ট্যুরিস্ট পুলিশ হিসাবে আপনার কি মনে হয় যে আসলে কি করা উচিত? এটা আগে এত প্রসার ছিল না, 2 বছর 1 বছর 2 বছর ধরে এটা প্রসার হয়েছে। এই বছর প্রচুর টুরিস্ট আইছে, বিদেশি আইছে এবং দেশে আপনার সিজনে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসছে। এমনও আছে ছোট বড় 50টা হোটেল রেস্টুরেন্ট আছে, থাকার জায়গা পায় নাই। বিভিন্ন লোকজনের বাড়িতে গেলে তারা মাটিতে বিস্তার করে আবার সাগর উপর রাত্র যাপন করছে। এই বছর টুরিস্ট পর্যায়ে আছে। আগামীতে আমরা টুরিস্ট সদস্য সরকারও মানে প্রধানমন্ত্রী টুরিস্টে উন্নত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম কুয়াকাটার টুরিস্ট পুলিশের সহকারী কমিশনার আব্দুল করিমের সাথে। তিনি আমাদেরকে এই কুয়াকাটাকে সমুদ্র সৈকতকে কিভাবে আরো জনপ্রিয় করা যায় সেই সম্ভাবনার কথাই তুলে ধরছিলেন। আমরা জানি যে এই প্রোগ্রামটি ঢাকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও দেখছেন, তা আমরা আশা করি এই টুরিস্ট পুলিশের একজন অভিজ্ঞতা থেকে যে ধরনের সমস্যার কথা বলেছিলেন সেই সমস্যার সমাধানে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজর নেবেন এবং আমলে নিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। তো এই ছিল আসলে সমুদ্র সৈকত থেকে বা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বাংলার সময়। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দাবির মুখে অনলাইনে হজ গমনেচ্ছুক যাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিকেলে নিজ বাসায় হাবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি BH হারুন। হাজিদের সংখ্যা বাড়ার কারণে হাব নেতৃবৃন্দদের উপরে একটা চাপ সৃষ্টি হয়েছে। এই জন্যে হাবের নেতৃবৃন্দ বিভিন্ন সময় মন্ত্রণালয়, মন্ত্রী মহোদয়ের কাছে, সংসদীয় কমিটির কাছে এই কোটা কিভাবে বৃদ্ধি করা যায় তারা এ ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন সময় তারা তাদের অনুরোধ রাখছে। আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং সংসদীয় কমিটির চেয়ারম্যানের উপস্থিতিতে হাবের সকল সদস্য তাদের এজিএম এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা মেনে নিয়েছি। তাদের চাহিদা মোতাবেক আগামী 23 তারিখ পর্যন্ত এর বর্ধিত করা, 23 তারিখের পরে আর বর্ধিত করার কোনো সুযোগ নাই। আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জটের আশঙ্কা দেখা দিয়েছে। 36,000 TEUS ধারণ ক্ষমতার বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার রয়েছে প্রায় 35,000। এর মধ্যে ঈদকে সামনে রেখে খোলা এলসির আমদানি পণ্য বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এই অবস্থায় শিপিং কোম্পানিগুলো জাহাজের উপর সারচার্জ এবং কন্টেইনারের ওপর মাশুল আরোপ করতে পারে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি অনুযায়ী ডেলিভারি না হওয়ায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার স্তূপ জমতে শুরু করেছে। শুক্র ও শনিবার বন্ধের দিন সহ প্রতিদিনই আমদানি পণ্য নিয়ে গড়ে 3,500-এর বেশি কন্টেইনার নামছে চট্টগ্রাম বন্দরে, কিন্তু ডেলিভারি হচ্ছে 2 থেকে 2,500 কন্টেইনার। বন্ধের দিনগুলিতে আবার সরকারি সবগুলো সংস্থার কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় ডেলিভারি প্রক্রিয়া বন্ধ থাকে, ফলে সৃষ্টি হচ্ছে কন্টেইনার জটের। আমাদের যারা ডেলিভারি গ্রহণ করেন অথবা এই প্রক্রিয়ার সাথে যারা সংযুক্ত তাদের সবাইকে সার্বক্ষণিকভাবে বন্দরে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা 7 দিনই থাকতে হবে, তাহলেই কিন্তু ডেলিভারি বৃদ্ধি করা সম্ভব। বন্দর ব্যবহারকারীদের মতে রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ কয়েক গুণ বাড়লো, সে অনুযায়ী ডেলিভারির জন্য প্রস্তুতি থাকে না বন্দর সহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থার, যে কারণে বিদেশি শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে আগ্রহ দেখায় না। আর কন্টেইনার এবং জাহাজ জট সৃষ্টি হলে সারচার্জ আরোপের আশঙ্কা থাকে। এটা কনজেশন হলেই একটা জাহাজের গড় যেটা অবস্থান সেটা বেড়ে যাবে এবং এটার দ্বারা কিন্তু জাহাজের ভাড়া বৃদ্ধি পেতে পারে এবং কন্টেইনারের উপর কিন্তু সারচার্জ বসার একটা সম্ভাবনা গতবার যেরকম ছিল এবারও থাকবে। 4-5 দিন আউটারে বসে থাকার কারণে জাহাজ মালিকদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আমদানিকারকের কিন্তু ক্ষতি হচ্ছে। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গাগুলোতে দ্রুত ইয়ার্ড নির্মাণ করে সেখানে আমদানিকৃত কন্টেইনার রাখার ব্যবস্থা না হলে পরিস্থিতি সামাল দেওয়া দুরূহ হয়ে উঠবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নিউমরিক কন্টেইনার টার্মিনালের মতো আরো 2-3টা নতুন কন্টেইনার থাকতে হবে, কারণ বাড়াতে হবে, কারণ চট্টগ্রাম বন্দরে কিন্তু অনেক জায়গা কিন্তু এখনো আনইউটিলাইজড আছে। এই আনইউটিলাইজড জায়গাগুলোতে যদি নতুন করে কন্টেইনার টার্মিনাল করে তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 85 থেকে 90টি জাহাজ অবস্থান করছে, এর মধ্যে 20টির বেশি কন্টেইনারবাহী জাহাজ আর জেনারেল কার্গো 25 থেকে 30টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দীর্ঘ 17 বছরেও চালু করা যায়নি সিরাজগঞ্জের বিলকুচি উপজেলার তামাই ইটিপি প্ল্যান্ট। 1999 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ শুরু হলেও মাঝপথে এসে থেমে যায়। শোধনাগারের অভাবে মিল মালিকরা বর্জ্য সরাসরি পুকুরে বা খালে ফেলায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। কয়েক বছর ধরে জেলার বেলকুচি উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি সুতা রং করার প্রসেস মিল। এসব কারখানায় প্রতিদিন সুতা রং করার রাসায়নিক বর্জ্য পানি উৎপাদিত হয়, যা পরিশোধনের কোনো ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সরাসরি ফেলছে স্থানীয় পুকুর বা খালে। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকার নলকূপে রঙিন আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি উঠছে, যা ব্যবহারের কারণে দেখা দিচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা। এই পানিটা ব্যবহার করলে আমাদের হয় কি সমস্যা, শরীরে চুলকানি হয়, পেটে ব্যথা হয়, পেটের ভিতরে কামড়ায়। বিভিন্ন রাসায়নিক পদার্থের গন্ধটা পানিতে ওঠে এবং পানিটা দেখা যায় কত সময় ফেনার সৃষ্টি হয় এবং পানিটা কখনো লালচে রঙে হয়। এ সমস্যা দূর করতে 1999 সালে বেলকুচি উপজেলার তামাই এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ শুরু হওয়ার পর মাঝপথে এসে থেমে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা আর সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে গেছে এই পানি শোধনাগারের বেশিরভাগ যন্ত্রপাতি, চুরি হয়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমার। এখন এলাকাবাসী ও মিল্ক মালিকদের দাবি, পরিবেশ দূষণ রোধে এই প্ল্যান্টটির কাজ পুনরায় চালু করে বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করা হোক। যারা ব্যবহার করবে তারাও করে নাই, কর্তৃপক্ষ এটা ঠিক মতো যোগাযোগ করে নাই। এটা ট্রিটমেন্ট করে যদি এই পানিগুলা একটু ব্যবহার করা যাইতো তাহলে আমাদের খুবই উপকৃত হতো। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে জানালেন জেলার সিভিল সার্জন। আমাদের শরীরে যেগুলো প্রবেশ করে তাতে আমাদের লিভার, কিডনি এই ধরনের অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আমাদের দীর্ঘমেয়াদী আমাদের আন্তরিক প্রদাহ, যেটা আমরা বলি পেপটিক আলসার, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং স্কিন ডিজিজও হয়। ইটিপি প্ল্যান্টটি পুনরায় চালুর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বিষয়টি জানার পর আমরা উপজেলা নির্বাহী অফিসার বেলকুচিকে বলেছি খতিয়ে দেখার জন্য এবং একটা কিভাবে এটা চালু করা যায় সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা সরকারের কাছে লিখব যাতে এটা চালু করা যায়। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রায় 30টি সুতা প্রক্রিয়াজাত কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ লিটার বর্জ্য তৈরি হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময় আরো থাকছে। পূর্ব শত্রুতার জেরে শরীয়তপুরের নড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ, আহত অন্তত 10। গোপালগঞ্জে কলেজ ছাত্রীকে এসিড ছোড়ার মামলায় প্রধান আসামি রথিন ঘোষকে 14 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলার আরেক আসামি অসীম রায়কে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা এবং দায়রা জজ আদালতের এসিড অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ দলিল উদ্দিন এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায় 2015 সালের 9 মে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয় একই এলাকার রথিন এবং তার বন্ধু অসীম। পরে এই ঘটনায় নির্যাতিতার বাবা সুভাষ বাগচি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রথিন ঘোষ এবং তার পরিবারের সদস্যদেরকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে রথিনের বন্ধু অসীমকেও আসামি করে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ রথিন ঘোষকে 14 বছর এবং অসীমকে 7 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা করেন আদালত। এই মামলায় রথিনের বাবা মাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে মূল আসামি রথিন এখনো পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 5 জন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কভার্ড ভ্যানের চালক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সামুদ্রিক মাছের চাহিদার একটা বড় অংশ আসে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। মাছ বেচাকেনা এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে সেখানকার লক্ষাধিক মানুষ। মৎস্যজীবীরা বলছেন, সুযোগ সুবিধা বাড়ালে অর্থনীতিতে আরও অবদান রাখবে অবতরণ কেন্দ্র। প্রশাসন বলছে, মৎস্য শিল্পের উন্নয়নে তৎপর তারা।
এসএম সিফাতের তোলা ছবিতে এবি আচিমের রিপোর্ট। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সমুদ্র থেকে খুব কাছে হওয়ায় জেলেরা সমুদ্রে মাছ শিকার শেষে সহজে এখানে এসে মাছ বিক্রি করেন। অবতরণ কেন্দ্রের জেটিতে ট্রলার ভিড়লেই শ্রমিকরা তড়িঘড়ি করে ট্রলার থেকে মাছ তুলে অবতরণ কেন্দ্রে ওঠান। পরে আড়তদারদের মাধ্যমে নিলামে মাছ কেনেন পাইকাররা। বরফ দিয়ে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠান তারাই। জেটি ও অকশন শেড সম্প্রসারণ ও মাছ পরিবহনের রাস্তার উন্নয়ন করা গেলে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য শিল্পে আরো ভালো অবদান রাখতে পারবে বলে মনে করেন মৎস্যজীবীরা। বিদ্যুৎটা সময় মতো অনেক সময় থাকে না। বিদ্যুৎটা যদি থাকে বরফটা কিন্তু পাওয়া যায়, একটু কমে পাওয়া যায়। রাস্তাঘাটে লোড দিলে একটা ট্রাকে মাছ থাকে 20 টন 25 টন মাল থাকে, ও নিয়ে রাস্তায় গাড়ি গাড়িয়ে যায়। গাড়ি গেলে প্রত্যেকটা পাইকার সমস্যায় পড়ে। ফেরিঘাট আমাদের সমস্যা হয়, ওখানে একটা ফেরি এবং টাইম টু টাইম ফেরি চলে না। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন মৎস্য শিল্পের প্রসারে প্রশাসন কাজ করছে। জায়গাটা বেশ কনজেস্টেড, তো এখানে এর এরিয়াটা যদি একটু বাড়ানো যায় এবং সুযোগ সুবিধাগুলো যদি বাড়ানো যায় তাহলে এখানে আরো প্রচুর পরিমাণে মাছ আসবে এবং সেটি দেশে বিদেশে পাঠানো সম্ভব হবে। এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখানে বিক্রি হওয়া মাছের মূল্যের শতকরা 1 টাকা 25 পয়সা হারে রাজস্ব আদায় করা হয়। এখান থেকে প্রতি বছর প্রায় 2 কোটি টাকা আয় হয় সরকারের। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। শরীয়তপুরে নড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ জানায় ভোরে উপজেলার আন্দারমণি এলাকায় রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির গাজীর বাড়িতে পূর্বশত্রুতার জেরে হামলা চালায় ইউপি সদস্য। ইব্রাহিমের লোকজন এ সময় একটি ককটেলের বিস্ফোরণে 3 জন আহত হয়। খবর পেয়ে ইব্রাহিম সমর্থকরা বাড়িঘরে পাল্টা হামলা চালিয়ে 4টি ঘর ভাঙচুর করে। পরে স্থানীয় বাজারে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আরও 7 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাইবান্ধায় এক আসামির বদলে আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেছেন এক দিনমজুর। নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটে। পাবলিক প্রসিকিউটর জানান, সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের এক নারী তার শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে একই গ্রামের নজরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত 10 এপ্রিল ওই গ্রামের দিনমজুর মুজাফফরকে নজরুল সাজিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করা হয়। কিন্তু এই জামিন আবেদন নামঞ্জুর করা হলে আসামি বদলের বিষয়টি ফাঁস হয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নজরুলের বদলে জামিন নিতে যাওয়া মুজাফফর বর্তমানে কারাগারে রয়েছেন। নজরুল ইসলামকে বাদ রেখে আদালতে উপস্থাপন না করে মোহাম্মদ মুজাফফর রহমানকে উপস্থাপন করেছেন। আদালত সন্তুষ্ট হইয়া, এটা ব্যাপারে জানতো না, আদালত সন্তুষ্ট হইয়া যেহেতু নন বেলেবল সেকশন ছিল সেই সেকশনে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার খোঁজ খবর নিয়ে দেখি যে এই নজরুল এই মুজাফফর সেই নজরুল না। এ ধরনের ঘটনা অবশ্যই আইন বহির্ভূত এবং বিবেক বর্জিত বটে। এ ধরনের অপরাধ যারা সংগঠিত করছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আইন তাদেরকে সঠিক শাস্তি দিবে। এই একটা শাস্তি হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটনার জন্য কেউ সাহস পাবে না। প্রকৃতির অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও শুধু রক্ষণাবেক্ষণ আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়েছে সিলেটের পর্যটন খাত। ভোগান্তির কারণে কমে গেছে পর্যটকের সংখ্যা। এতে হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় এই পর্যটন শিল্প। সরকারি প্রতিষ্ঠান পর্যটন কর্পোরেশন বলছে এ ব্যবসায় রীতিমতো ধস নেমেছে। যদিও প্রশাসনের দাবি পর্যটন বর্ষে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। পর্যটকদের আকৃষ্ট করতে 2016 সাল ছিল সরকার ঘোষিত পর্যটন বর্ষ। তারপর দিন গড়িয়ে বছর শেষ, কিন্তু সিলেটের পর্যটন খাতে ছিটেফোঁটো উন্নয়ন হয়নি। উল্টো বিপর্যয়ের মুখে পর্যটন শিল্প। বিছনাকান্দি পান্থুমাই রাতারগুল আবিষ্কারের পর কবছর আগেও শুধু পর্যটন মৌসুম নয়, সারা বছর সিলেটে ভিড় করতেন পর্যটকরা। পর্যটকদের স্রোত দেখে শত শত হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে ওঠে। কিন্তু অনুন্নত যোগাযোগের কারণে ধীরে ধীরে এসব পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। পর্যটন কর্পোরেশনও এ ব্যাপারে একমত। ভরা মৌসুমেও পর্যটন মোটেল ছিল ফাঁকা। শুধু এই রাস্তার কারণেই আমি বলবো যে সিলেটের পর্যটন খাতে
আসানের ব্যবসা তো দূরের কথা, একেবারে ধস বলা চলে। নতুন আবিষ্কৃত পর্যটন স্পটগুলো আকৃষ্ট করে প্রবাসীদেরও, কিন্তু একবার যাওয়ার পর তিক্ত অভিজ্ঞতার কারণে সেখানে যেতে আগ্রহী নন কেউ। আমার মেয়ে এবং নাতিরা তো জার্নির ভয়ে, এই যে যাতায়াতের যে অসুবিধা, এর কারণে তারা খুব ডিসকারেজ ফিল করতেছে। আই ডাউট দে উইল গো এগেইন। সিলেটের পর্যটন শিল্প নিয়ে কাজ করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বলছে, পর্যটনের সবকিছু থাকার পরও শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই দুরবস্থা। তবে জেলা প্রশাসনের দাবি, পর্যটন বর্ষে সরকার অনেক কিছু করেছে। পরিকল্পনার অভাব, এটা একমাত্র দোষ। টাকা আছে, সবকিছু আছে, শুধু পরিকল্পনার অভাব। সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত আন্তরিক। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে সড়ক জনপদ এলজিডি অনেক কথা হচ্ছে। বর্ষায় বিছনাকান্দি ও রাতারগুল যেতে পর্যটকদের ব্যবহার করতে হয় নৌকা, কিন্তু সেখানে গিয়ে মাঝি ও স্থানীয়দের কাছে জিম্মি হয়ে পড়েন পর্যটকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অব্যাহত ভাঙনে গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে। ভূখণ্ড এবং নদীর একক আধিপত্য হারানোর আশঙ্কা। দীর্ঘ 17 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের তামাই ইটিপি প্ল্যান্ট। সরাসরি পুকুরে ও খালে পড়ছে বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের, অর্থ সংকটের দোহাই মেয়রের। এবং সাগরকন্যা কুয়াকাটার পর্যটনকে ঘিরেই অধিকাংশ রাখাইন সম্প্রদায়ের জীবিকা। সময়ের সঙ্গে হারাতে বসেছে তাদের ঐতিহ্য, সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।